মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জর্জ টেনেট তাকে ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক মনে করতেন, আর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান শাবতাই শাভিদ তাকে হত্যা না করায় অনুতাপে ভুগতেন। কিন্তু 25 কোটি পাকিস্তানির কাছে দেশটির পরমাণু কর্মসূচির গডফাদার আব্দুল কাদির খান একজন লিজেন্ড ও জাতীয় বীর। ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে মিলে গোপন পরমাণু কর্মসূচির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি। এর মধ্যে পাকিস্তান ছাড়াও পরমাণু অস্ত্রের মালিক হয়ে ওঠে উত্তর কোরিয়া। ইসরায়েল নিজে পরমাণু শক্তিধর দেশ হলেও কখনো তা প্রকাশ্যে স্বীকার করে না। তবে পাকিস্তানের পরমাণু কর্মসূচি ঠেকাতে গুপ্ত হত্যা ও হুমকির মতো পথ বেছে নিয়েছিল দেশটি। এমনকি 1980-র দশকে ভারতের সহায়তায় পাকিস্তানের পরমাণু স্থাপনায় বোমা ফেলার পরিকল্পনা করেছিল ইসরায়েল। তবে শেষ পর্যন্ত ভারত পিছিয়ে আসায় ইসরায়েলের সেই স্বপ্ন অধরাই রয়ে যায়। 1974 সালের 18 মে প্রথমবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় ভারত। দেশটি ওই পরীক্ষার নাম দিয়েছিল স্মাইলিং বুদ্ধ। এরপরই টনক নড়ে পাকিস্তানের। সিদ্ধান্ত নেয় প্রতিবেশী দেশের মতো তারাও মালিক হবে পরমাণু অস্ত্রের। তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তখন পণ করেন পরমাণু অস্ত্র বানানোর। তিনি তখন বলেছিলেন, প্রয়োজনে তারা ঘাস কিংবা গাছের পাতা খাবেন, প্রয়োজনে থাকবেন ক্ষুধার্ত, কিন্তু পরমাণু অস্ত্র বানিয়ে ছাড়বেন। ওই সময় ভুট্টো বলেছিলেন, খ্রিস্টান বোমা আছে, ইহুদি বোমা আছে, এখন হিন্দু বোমাও হলো, তাহলে একটি ইসলামিক বোমা নয় কেন? 1960 সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের ডিগ্রি নেন আব্দুল কাদির খান। পরবর্তীতে তিনি জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও পড়াশোনা করেন। 1974 সালের ভেতর আমস্টারডামে ইউরেনকো নামের একটি বড় পরমাণু জ্বালানি কোম্পানিতে সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। ওই কোম্পানিটি ইউরোপিয়ান পরমাণু রিঅ্যাক্টরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ পরমাণু জ্বালানি সরবরাহ করত। আব্দুল কাদির খান ইউরেনকোর গোপন এলাকায় ঢুকে পড়েন এবং বিশ্বের সেরা সেন্ট্রিফিউজের ব্লুপ্রিন্ট হাতে পেয়ে যান। 1976 সালে হঠাৎ করে চাকরি ছেড়ে পাকিস্তানে চলে যান আব্দুল কাদির খান। একই বছরের জুলাইয়ে রাওয়ালপিন্ডিতে একটি গবেষণাগার তৈরি করেন তিনি। পরমাণু অস্ত্র বানাতে পরবর্তী কয়েক বছর ধরে বেনামি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সমৃদ্ধকরণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আনা হয় পাকিস্তানে। পুরো কর্মসূচি খুবই গোপনীয়তার সঙ্গে এগিয়ে নেওয়া হয়। পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী ভুট্টো ছাড়া আর কেউই এ বিষয়ে জানত না। এমনকি ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী থাকাকালে এ বিষয়ে কিছু জানতেন না। 1989 সালে বেনজির তেহরান সফরে গেলে ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি এ বিষয়ে জানতে চাইলে তিনি পরমাণু কর্মসূচি সম্পর্কে জানতে পারেন। 1979 সালে 8 ডেজ ম্যাগাজিন পাকিস্তানের গোপন এই কর্মসূচির পর্দা ফাঁস করে দেয়। এরপর আন্তর্জাতিক অঙ্গনে হইচই পড়ে যায়। ইসরায়েল তখন নেদারল্যান্ডসের কাছে নালিশ করলে তদন্তের নির্দেশ দেয় দেশটি। এরপর 1983 সালে আব্দুল কাদির খানকে নেদারল্যান্ডস গুপ্তবৃত্তির চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে, যদিও পরে তা খারিজ হয়ে যায়। তবে ইসরায়েল তখনও পিছিয়ে লেগে থাকে আব্দুল কাদের খানের। তাকে হত্যার চেষ্টাও করা হয়, দেওয়া হয় হুমকি ধমকি। ইসরায়েল 1980-র দশকের শুরুতে ভারতকে প্রস্তাব দেয় দুই দেশ মিলে রাওয়ালপিন্ডির কাথুয়ায় ওই পরমাণু কর্মসূচিতে বোমা ফেলার। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই প্রস্তাবে সায় দেন। পরিকল্পনা হয় ইসরায়েলের F-16 ও F-15 যুদ্ধবিমান ভারতের গুজরাটের জামনগর বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে হামলা চালাবে। অবশ্য পরে ওই পরিকল্পনা থেকে সরে আসেন ইন্দিরা গান্ধী। তার ছেলে রাজীব গান্ধী 1987 সালে প্রধানমন্ত্রী থাকাকালে তৎকালীন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণস্বামী সুন্দরজি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করার চেষ্টা করেন, যাতে করে কাথুয়ায় পরমাণু স্থাপনায় বোমা ফেলতে পারে ভারত। কিন্তু এজন্য তিনি পাকিস্তান সীমান্তে শত শত ট্যাঙ্ক ও সাজোয়া যানসহ 5 লাখ সেনার মাধ্যমে মহড়া চালান। তবে সেই পরিকল্পনাও ভেস্তে যায়। ভারত ও ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও চীন গোপনে পাকিস্তানকে সহায়তা করতে থাকে। পাকিস্তানকে ইউরেনিয়াম, ট্রাইটিয়াম এমনকি বিজ্ঞানী পাঠিয়ে সহায়তা করে চীন। আর স্নায়ুযুদ্ধের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে রাশিয়া তথা আফগানিস্তানের নিয়ন্ত্রণে থাকা সোভিয়েত ব্লকের বিরুদ্ধে দাঁড় করাতে পাকিস্তানকে সহায়তা করে যুক্তরাষ্ট্র।
যদিও স্নায়ুযুদ্ধ শেষে বদলে যায় সবকিছু। 1998 সালের 11 মে ভারত পরমাণু ওয়ারহেডের পরীক্ষা চালায়। একই মাসে বেলুচিস্তানের মরুভূমিতে নিজেদের প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। এর মাধ্যমে বিশ্বের 7ম দেশ হিসেবে পরমাণু অস্ত্রের মালিক হয় পাকিস্তান। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।